أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান, উপস্থিত উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমদ স্যার, উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অধ্যাপক ইলিয়াস মোল্লা স্যার, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিবুল ইসলাম ভাই, জাহাঙ্গীরনগর শিক্ষার্থী সংসদের জিএস মাজাহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা এবং উপস্থিত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের চমৎকার নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, এবং একই সাথে দোয়া করছি সকল গাজীদের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের নবীন শিক্ষার্থীদেরকে আমি প্রথমে কংগ্রাচুলেট করছি। আপনারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের মেধার স্বাক্ষর রেখেছেন। আপনারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করব প্রথম বর্ষ থেকে আপনাদের নীতি নৈতিকতার সাথে এবং সময়ানুবর্তিতার সাথে আপনারা আপনাদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যের আলোকে নিজেদেরকে প্রস্তুত করবেন, এবং আপনাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশের যে পরিবর্তনের আমরা স্বপ্ন দেখি সেই পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ। আজকের আমার আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিগত ফেসিবাদী আমল কেমন ছিল। এই যে ক্যাম্পাসে আজকে আমরা নবীনবরণ করছি, এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল বাংলা ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বর্বরচিত নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা যখন এই দেশে ক্ষমতায় আসে, এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। শিক্ষার্থীদের উপর গণরম গ্যাসরুম কালচার, র্যাগিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নোমানী ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে, মাসুম ভাইকে, সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে, এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ আল মুকাদ্দিসকে গুম করে নিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না তারা কোথায় আছে। এইভাবে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর, বোনদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ জুলুম করেছে। এবং এই জুলুম নির্যাতন নিষ্পেষণের রিপোর্ট আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি গুম কমিশনের একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির। 31% গুমের শিকার বাংলা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা। এইভাবে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়নের গল্পগুলো আমরা দেখেছি, র্যাগিংয়ের গল্পগুলো আমরা দেখেছি। হাজারো শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু পরিচয়ের কারণে। অনার্স এবং মাস্টার্সে প্রথম হওয়ার কারণে
হওয়ার পরও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই, তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে তাদের ছাত্রত্ব জীবন শেষ করতে দেওয়া হয় নাই। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান এবং রিয়া গুপ্তের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরুম এবং গ্যাসরুম কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস র্যাগিং মুক্ত হয়েছে। আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি, সেই নতুন পরিবেশ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা নবীন শিক্ষার্থী আছি আপনাদের। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই দায়িত্ব আমরা আপনাদের উপর দিয়ে গেলাম। আমরা যদি শহীদ আবু সাঈদ যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, সেভাবে যদি আমরা সবসময় সত্যের পক্ষে অটল থাকতে পারি, ইনসাফের পক্ষে থাকতে পারি, তাহলে অবশ্যই বিজয় আসবে ইনশাআল্লাহ। কেউ কখনো জালেম হয়ে উঠতে পারবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব শহীদ আবু সাঈদদের মতো আমরা যেন আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ জারি রাখি। দ্বিতীয়ত আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদেরকে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে এবং সারা বিশ্বের যে মজলুমরা আছে সেই মজলুমদের জন্য আমাদের যেন হৃদয়ে কান্না কাজ করে, তাদের জন্য যেন আমরা অ্যাক্টিভিজম করি। আমরা শুধুমাত্র যেন আমাদের দেশের জন্য অ্যাক্টিভিজম না করি। আমরা দেখতে পাই সারা বিশ্বে, বিশেষ করে যখন ফিলিস্তিনে সিজ ফায়ার হয়, ফিলিস্তিনে যখন গণহত্যা হয়, সারা বিশ্বব্যাপী প্রতিবাদ, সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়। কিন্তু আজকে আমাদের দেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদগুলো আমরা দেখতে পাই না। আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা এই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে। ফিলিস্তিনের মজলুমদের জন্য আমাদের সবসময় প্রতিবাদ, প্রতিরোধ, তাদের পক্ষে আমাদের অবস্থান বিশ্বব্যাপীকে জানান দিতে হবে। কাশ্মীরের যারা আজাদী আন্দোলন করছে তাদের পক্ষে আমাদের সবসময় আমাদের অবস্থান শক্তিশালী রাখতে হবে। উইগুরের যে আমাদের ভাইরা বোনরা নির্যাতনের শিকার হচ্ছে তাদের পক্ষে আমাদের অবস্থান জারি রাখতে হবে। আপনারা জানেন সুদানে গণহত্যা হচ্ছে গত বছর থেকে, সেই সুদানের মজলুমদের পক্ষে আমাদের সবসময় আমাদের ভয়েস রেজ করতে হবে এবং একই সাথে সারা বিশ্বের যেখানেই নিপীড়িত হবে, যে মানুষরা মজলুমের শিকার হবে তাদের পক্ষে আমাদের কথা, আমাদের ভয়েস জারি রাখতে হবে। একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদের ক্যারিয়ার ডিজাইন এখন থেকে করতে হবে। আমরা প্রথম বর্ষ থেকে যেন আমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে এবং একই সাথে আমাদের জীবনের পারপাসটা ঠিক রাখতে হবে। আমাদের জীবনের পারপাসটা যেন এমন না হয় যে আমি একটা চাকরি করলাম অথবা আমি একটু সুখে শান্তিতে থাকলাম, একটা হ্যাপি লাইফ লিড করলাম। এই হ্যাপি লাইফ লিড করা জীবনের পারপাস হতে পারে না। আমার জীবনের পারপাস হবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই করা, সংগ্রাম করা, যেটা আমাদের শহীদরা করেছে। এই অঞ্চলের মানুষরা এবং সারা বিশ্বের নিপীড়িত মানুষদের মুক্তির জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা এবং আমাদেরকে হয়তো হবে এই সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ, সোর্স অফ গুড ডিডসের কারণ আমরা এই সমাজে থাকবো না, কিন্তু আমাদের এই কাজগুলো থেকে যাবে। আমরা এই ক্যাম্পাসে থাকবো না, কিন্তু আমাদের ভালো কাজগুলো থেকে যাবে। সে কারণে আমাদের এই ক্যাম্পাসে আমরা যতদিন থাকবো প্রত্যেকটা সময় যেন আমরা কাজে লাগাই এবং নিজেদেরকে আগামীর জন্য আমরা প্রস্তুত করি এবং আমরা এই সমাজের কল্যাণের কারণ হই। আমরা বিগত ফেস্টিভ্যালে আমরা দেখতে পেয়েছি আমাদের এই ক্যাম্পাসেরই অসংখ্য শিক্ষার্থীরা তারা অনেক ভালো ভালো কেরিয়ার করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, তারা সরকারি আমলা হয়েছে, তারা রাজনীতিবিদ হয়েছে, বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে, কিন্তু সমাজের কল্যাণের কারণ হতে পারেনি, সমাজের অভিশাপের কারণ হয়েছে। মানুষের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে, আজকে তারা দেশ থেকে পালাইছে, মানুষ তাদেরকে অভিশাপ দিচ্ছে। আমরা কি সেদিন অভিশাপের কারণ হতে চাই? হতে চাই না। আমরা সমাজের কল্যাণের কারণ হতে চাই। পক্ষান্তর আমরা দেখতে পাই অসংখ্য মানুষদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি, যার হাত ধরে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে, শহীদ মীর কাশেম আলী, সারাটা জীবন সমাজের জন্য কাজ করে গিয়েছেন, কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন, সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হয়েছেন। বাংলাদেশে আজকের অসংখ্য প্রতিষ্ঠান তার হাত ধরে তৈরি হয়েছে। এই যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক, এই সবগুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে। এবং আজকে বাংলাদেশের যেই প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো এক্সপ্লোর করার ক্ষেত্রে ওনার অন্যতম অবদান আছে। মিডিয়া সেক্টরে ওনার গুরুত্বপূর্ণ অবদান আছে এবং সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিয়েছে। সেই ধরনের সমাজের কল্যাণময় মানুষ আমাদেরকে হইতে হবে। আমাদের এক একজন মীর কাশেম আলী দরকার, আমাদের মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার সম্পাদক, তাদের মধ্যে আমাদের সাহসী সাংবাদিক দরকার, এবং আমাদের আজকে এখানে ইলিয়াস মোল্লা স্যার আছে, তাদের মধ্যে আমাদের প্রতিবাদী মানুষ দরকার, যারা সবসময় সত্যের পথে অটল থাকবে, সকল অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে। আমরা যদি সেই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারি, নিজেদের সততা এবং দক্ষতার মাধ্যমে আগামীর জন্য আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে আমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিব। শুধু বাংলাদেশ না, আমরা সারা বিশ্বব্যাপী আমরা নেতৃত্ব দেব ইনশাল্লাহ। এবং একই সাথে আমাদেরকে স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির মধ্যে আমাদের সমন্বয় করতে হবে। আমরা দেখতে পাই যারা অনেক বেশি মডার্ন, তাদের স্পিরিচুয়ালিটির মধ্যে ঘাটতি থাকে। আধ্যাত্মিকতা ছাড়া আপনি অনেক বেশি আগাইতে পারবেন না, আপনি যেই ধর্মের হোক না কেন। এই আধ্যাত্মিকতা আপনার মনের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে, প্রশান্তি পাবেন। সে কারণে আমি আপনাদেরকে বলবো, যারা আমরা মুসলমানরা আছি, আমাদের আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যেন সবচেয়ে শক্তিশালী হয়। আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ এবং আমাদের কোরআন এবং হাদিসের জন্য অধ্যয়নটা আমাদের রেগুলার থাকে। আপনি যখন সকালে ফজরের নামাজ দিয়ে আপনার দিনটা শুরু করবেন এবং একটু কোরআন অধ্যয়ন করবেন এবং হাদিস অধ্যয়ন করবেন, দেখবেন যে আপনার দিনটা অনেক প্রশান্তিময় হয়ে উঠবে। দিনে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই নামাজের মাধ্যমে আপনি প্রশান্তি পাবেন। যখন আপনি আল্লাহর কাছে, আপনার সৃষ্টিকর্তার কাছে চাইবেন, সৃষ্টিকর্তা আপনাকে এত বেশি দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আমরা অন্য ধর্মাবলম্বী যারা আছে, আমাদের অন্যান্য ধর্মের যে প্র্যাকটিস, যে ভ্যালুস, যে নর্মসগুলো আছে, যে প্র্যাকটিসগুলো আছে, সেগুলো যেন আমরা চর্চা করি। সেই চর্চা দেখবেন যে আপনাকে অনেক প্রশান্তি দিবে, আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, এই আধ্যাত্মিক জায়গায় এবং ভালো সার্কেলের জায়গায় আমরা যেন নিজেদেরকে নজর দিই। একই সাথে সমসাময়িক যে জ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সারা বিশ্ব সম্পর্কে জানার জন্য আপনাকে প্রচুর পার্থক্য করতে হবে। বিশ্ববিদ্যালয় এই জায়গায় হচ্ছে জ্ঞান উৎপাদনের জায়গা, নিজেদের মধ্যে জ্ঞান চর্চার জায়গা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়ার জায়গা। তো সেই জন্য আপনার ভালো সার্কেল দরকার, ভালো কিছু মেন্টর দরকার। এবং আমি মনে করি বাংলা ইসলামী ছাত্র শিবির একটা ওয়ান্ডারফুল অর্গানাইজেশন, সেই মেন্টর আপনাকে উপহার দেওয়ার জন্য। আপনি এই দুনিয়ার বুকে একজন ভালো মানুষ হওয়ার জন্য এবং নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য আপনার এই মেন্টর আপনাকে গাইড করবে, আপনাকে সার্বিকভাবে আপনাকে পাশে থাকবে। এবং সেটার জন্য আজকে আপনাদেরকে যে উপহার দেওয়া হয়েছে, সেই উপহারের মধ্যে একটা রিপোর্ট বইও আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই রিপোর্ট আপনারা রাখবেন। এই রিপোর্টটা যদি রাখেন, আপনার আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়ন দুইটার মধ্যে সমন্বয় হবে। আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারও হবে, একই সাথে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারও হবে। দুইটার যখন আপনার সমন্বয় হবে, পৃথিবীতে আর কেউ নাই যে আপনাকে ধমায় রাখতে পারবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই রিপোর্ট বই, ইসলামী ছাত্র শিবিরের যে রিপোর্ট বই আছে, সেই রিপোর্ট বইটা রাখবেন এবং নিজেকে আগামীর জন্য, আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুত করার জন্য আমাদের যে সমৃদ্ধ যে লিটারেচার আছে, সেই লিটারেচারগুলো আপনারা অধ্যয়ন করবেন। এবং এই অধ্যয়নের মাধ্যমে আপনার মধ্যে একটা হোলিস্টিক নলেজ তৈরি হবে, যে নলেজের মাধ্যমে আপনি বর্তমান সময়ের এবং সমসাময়িক সময়ের সব বিষয় সম্পর্কে আপনি সম্যক আপনার ধারণা তৈরি হবে। একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই যে প্রথম বর্ষ, এটা লাইফের সবচেয়ে গোল্ডেন টাইম। আমরা অনেক ক্ষেত্রে মনে করি প্রথম বর্ষে আমরা একটু হেলায় দোলায় কাটিয়ে দেব, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে তারপর আমরা একটু সিরিয়াস হব। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে যদি আপনি সিরিয়াস হন, আর সিরিয়াস হওয়া উঠবেন, আপনার অনার্স শেষ হয়ে যাবে, আপনার মাস্টার শেষ হয়ে যাবে, এক পর্যায়ে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করবে। আজকে আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন, আপনার সবাই মেধাবী শিক্ষার্থী, মেধার স্বাক্ষর রেখে আপনারা এখানে ভর্তি হয়েছেন। আপনাকে নিয়ে আপনার আব্বা আম্মা শুধু স্বপ্ন দেখে না, আপনার আত্মীয় স্বজন শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখে না, আপনার পুরো জেলা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। তো এই স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করতে চান, তাহলে প্রথম বর্ষ থেকেই আপনাদেরকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, আপনাদের পড়াশোনার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের বর্ষভিত্তিক যেন পরিকল্পনা থাকে। প্রথম বর্ষে আপনি যেই ডিপার্টমেন্টে আছেন, সেই ডিপার্টমেন্টে যেন আপনার একটা ভালো রেজাল্ট থাকে, এক্সিলেন্ট যেন একটা রেজাল্ট থাকে। আপনার যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে যেন আপনার ভালো একটা নলেজ থাকে, ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব। একই সাথে আপনার ভালো রেজাল্টের পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ হওয়া। আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সামাজিক সংগঠন আছে, সেই সংগঠনগুলোর সাথে আপনি এঙ্গেজ হতে পারেন। যখন আপনি এঙ্গেজ হবেন, তখন আপনার স্কিলগত জায়গায় রেগুলার ডেভেলপমেন্ট হবে। আপনি জানবেন কীভাবে কাজ করতে হয়, কীভাবে একসাথে কাজ করতে হয়, কীভাবে বৈচিত্র্যের মধ্যে কাজ করতে হয়। দ্বিতীয় বর্ষে গিয়ে সবচেয়ে ভালো হয় আপনার এই একাডেমিক এক্সেলেন্সি, একই সাথে হচ্ছে আপনার কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের পাশাপাশি যদি আপনি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। বর্তমান বিশ্বে যে যত বেশি ল্যাঙ্গুয়েজ জানে, তার তত বেশি দাম। তো এই যে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, সেটা অনেকগুলো ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউট থেকে আপনি চায়না শিখতে পারেন, আপনি ফ্রেঞ্চ শিখতে পারেন, জাপানি শিখতে পারেন, ইংলিশ শিখতে পারেন, অ্যারাবিক শিখতে পারেন। যেই ভাষা শিখেন না কেন, একটা ভাষা যদি জানেন, একই সাথে যদি আপনার এক্সেলেন্সি থাকে, তাহলে দেখবেন যে আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার চাকরি বাকরি নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আপনাকে চাকরি দেওয়ার জন্য সবাই ঘুরবে।
থার্ড ইয়ারে গিয়ে যদি আপনি আপনার এই রেজাল্টের পাশাপাশি আপনার একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানার পাশাপাশি আপনি যদি আইএলসের প্রস্তুতি নিতে পারেন অথবা জিআরইর প্রস্তুতি নিলেন, সেটা আপনি দেশের বাইরে যান আর না যান, কিন্তু এই প্রস্তুতিটা যদি আপনি নিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্সটা অনেক উপরে চলে যাবে এবং আপনি সামগ্রিকভাবে আপনি আগামীর জন্য প্রস্তুতি হতে পারবেন। এর পাশাপাশি ফোর্থ ইয়ার মাস্টার আমাদের যাদের বিসিএস কেন্দ্রিক টার্গেট, আমরা অনেকে এখান থেকে ক্যাডার হব, সেই বিসিএস কেন্দ্রিক যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার অনার্স লাইফ শেষ, একই সাথে বাংলাদেশের যত কম্পিটিটিভ এক্সাম আছে সকল এক্সামের জন্য আপনি প্রস্তুত। একই সাথে আপনি যদি দেশের বাইরেও যেতে চান, সে বাইরে যাওয়ার জন্য যত স্কিল দরকার সেই স্কিলের জন্য আপনি প্রস্তুত। তাহলে একজন শিক্ষার্থী যদি প্রথম বর্ষ থেকে এইভাবে যদি সে নিজেকে প্রস্তুত করে, তার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে তার এক্সেলেন্সি আছে অথবা ডিপার্টমেন্ট সম্পর্কে তার ভালো ধারণা আছে, একই সাথে সে কো কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ আছে, তার একটা ভালো সার্কেল আছে, তার একটা হলিস্টিক নলেজের সমন্বয় আছে, সে বিভিন্ন ধরনের পাঠচক্র আলোচনা চক্রের সাথে সে এঙ্গেজ থাকে, সে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে, সে আইএলসের জন্য সে তার প্রস্তুতি আছে, জিআরইর জন্য তার প্রস্তুতি আছে, একই সাথে সে 2 বছর ধরে বিসিএসের অথবা অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য যদি সে প্রস্তুতি নেয়, তাহলে আপনি আমাকে বলেন বাংলাদেশে এমন কোনো জায়গা আছে যে তাকে চাকরি দিবে না? তাকে চাকরি দেওয়ার জন্য সবাই ঘুরবে। তো ওই ধরনের কম্পিটিটিভ ম্যান পাওয়ার তৈরি করাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজ। তো আমি বিশ্বাস করি আমরা আমাদেরকে প্রথম বর্ষ থেকে এইভাবে তৈরি করব এবং এই তৈরি হওয়ার মাধ্যমে আমরা শুধু বাংলাদেশ না, আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিব। আমরা অক্সফোর্ডের, ক্যামব্রিজ, হার্ভার্ড, এমআইটি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে, আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার চাইতে ভালোভাবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। সেই নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে আমাদের জ্ঞানগত জায়গায় উৎকর্ষতা দরকার, আমাদের পরিশ্রমী হইতে হবে, আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের সময়ানুবর্তিত থাকতে হবে। তা আমি বিশ্বাস করি সেই যাত্রায় আপনারা এখন থেকে শুরু করবেন, এখন থেকে আপনাদের সেই পরিকল্পিত সময় দানের মাধ্যমে আপনারা আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুতি নেবেন। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, আমরা এই জুলাই বিপ্লবে প্রত্যেকে এখানে যারা আছে আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা জাস্টিসের পক্ষে কথা বলেছি, সকল জুলুমের বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা ইনসাফের পক্ষে কথা বলেছি। আমাদের শহীদরা এই বিপ্লবে আমাদেরকে রাস্তা দেখিয়েছে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বিপ্লবের যে স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, আজকে 1 বছর হয়ে গেল, আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো, কিন্তু আমাদের রাষ্ট্রের যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য যেভাবে রেডিক্যাল চেঞ্জ দরকার ছিল, এখন পর্যন্ত সেই রেডিক্যাল চেঞ্জ হয় নাই। এখনও ফ্যাসিবাদের দোসররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে বসে আছে, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বসে আছে, এখনও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। যে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে, সেই খুনি হাসিনার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা এই খুনি হাসিনার বিচার এবং সকল ফ্যাসিবাদের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনুরোধ করব, সকল ফ্যাসিবাদের দোসরদেরকে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। খুনি হাসিনা এবং দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা হলো সন্ত্রাসী দল, তারা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে। এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের যেই এদেশের যে সংস্কৃতি, আমাদের এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের এই দেশের যেই ঐক্যবদ্ধতা, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে। সুতরাং এই আওয়ামী লীগ, খুনি হাসিনা এবং তার সকল দোসরদেরকে এদেশের মাটিতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। বাংলাদেশের কোনো প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, তাহলে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছি, সেই শিক্ষার্থীদেরকে জাস্টিসের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। এবং আমরা আশা রাখছি এভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে পারি, আমরা যদি সত্যের উপর অটল থাকতে পারি, আমাদের এই জুলাইয়ের মাধ্যমে
যে এই প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং এই প্রজন্মই সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই অসাধারণ আয়োজন করার জন্য জাহাঙ্গীরনগর বাংলা ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর শাখাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে প্রধান আলোচকের বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুখতারাম জাহিদুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে আমাদের নবীন শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মুখতারাম জাহিদুল ইসলাম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ প্রোগ্রাম এবং ক্যারিয়ার গাইডলাইনের সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমাদের প্রিয় ভাই ছাত্রনেতা মহিবুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসুর নির্বাচিত ভিপি আবু সাদেক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন আমার একান্ত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের লম্বা সময় ধরে বক্তব্য শুনছেন, কষ্ট হয়ে যাচ্ছে, তো এটা খুব ভালো করে ফিল করছি, কারণ একটা সময় ওই জায়গাগুলোতে আমরাও ছিলাম। তো লম্বা সময় বক্তব্য শোনার মাঝে মাঝে কিছুটা কষ্টের জায়গা, সেটা আমরা ফিল করি। সকালে কি নাস্তা হয়েছে সবার? আমি তো দুপুরের খাবার জিজ্ঞেস করি নাই, সকালের নাস্তা জিজ্ঞেস করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমাদের মাননীয় সভাপতি মুহিব ভাই আছেন, নিঃসন্দেহে এটার একটা বিহিত তিনি করবেন। এটা দুইটা বিহিত হইতে পারে। যারা এত বেলা করে নাস্তা করে নাই, নিঃসন্দেহে এরা স্বাস্থ্যসম্মত লাইফ লিড করে না, এজন্য যাওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে জরিমানা আদায় করবেন আর সাথে একটা প্যাকেট দিবেন যাতে করে ওনারা স্বাস্থ্যটা রক্ষার জন্য খাওয়া দাওয়াটা করে নিতে পারে। ইনশাল্লাহ আশা করি ভাই ব্যবস্থা নেবেন। আমাদের সম্মানিত উপাচার্যবৃন্দ আছেন, আমরা তাদের কথা শুনবো। তো খুব বেশি বড় এবং লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে আপনারা এসেছেন কিছু স্বপ্নকে কাঁধে নিয়ে। এই স্বপ্ন শুধুমাত্র আপনার একার নয়। আপনি যদি চিন্তা করেন, এই স্বপ্ন আপনার বাবার অংশীদারিত্ব রয়েছে, এই স্বপ্নের মাঝে আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের অনেকের অংশীদারিত্ব রয়েছে, আপনার শিক্ষকদের স্বপ্ন রয়েছে, যারা ছোটোবেলা থেকে আপনাকে স্নেহ করতো, আদর করতো, ভালোবাসতো, আপনাকে পরামর্শ দিত, আপনার সুন্দর একটা ভবিষ্যৎ যারা কামনা করত, তাদের স্বপ্নগুলি একসাথে হয়ে এখানে যুক্ত হয়েছে। শুধু এখানেই নয়, আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অনার্স মাস্টার্স করার জন্য যে খরচ হয় তার সিকি পরিমাণ, সামান্য পরিমাণ আপনাদেরকে পে করতে হয়। তাহলে বাকি যে অর্থটা আপনাদের পিছনে যোগান দেওয়া হয়, সে অর্থটা কোথা থেকে আসে? আপনারা তাদের স্বপ্নগুলোকে নিয়েও এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমার আগে বক্তারা বলেছেন যে এখানে আপনি চাইলে সবচেয়ে ভালো হয়েও বের হতে পারবেন, আবার চাইলে সবচেয়ে খারাপ হয়েও বের হতে পারবেন। পৃথিবীতে
যত বাগান আছে, যে ফুল গাছগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা কলি ফুটে, কিন্তু প্রত্যেকটা কলি ফুল হয়ে ফুটতে পারে না। কিছু কিছু কলি থাকে যারা ফুলে ওঠার আগে ঝরে যায়। তো আমরা বিশ্বাস করি যে আপনারা এখানে যারা আছেন, আপনারা আপনাদের এই স্বপ্নগুলোকে ধারণ করে এবং স্বপ্নের প্রত্যেকটা পার্টকে, প্রত্যেকটা কর্নারকে ফিল করে আপনারা সেটা বাস্তবায়নের জন্য অবিরাম কাজ করে যাবেন। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা সার্টিফিকেটের নাম নয়, শুধুমাত্র একটা ভালো সিজিপিএর নাম নয়, বরং তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। আজকে যদি জ্ঞানের উদ্দেশ্যকে আপনি প্রশ্ন করেন, অনেক লম্বা একাডেমিক ডিসকাশন করা যাবে যে জ্ঞানের উদ্দেশ্য কী। তো জ্ঞানের উদ্দেশ্য হবে আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলা, প্রকৃত মানুষ হিসেবে যে মনুষ্যত্ববোধ থাকা দরকার সেটা আপনার মধ্যে থাকবে। আপনার মধ্যে ভদ্রতা থাকবে, আপনার মধ্যে অস্থিরতা থাকবে না, স্থিরতা থাকবে। আপনার মাঝে সিদ্ধান্ত গ্রহণের দূরদর্শী ক্যাপাসিটি অর্জন করবেন। এই সব কিছুর সমন্বয়ে আপনার এই জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের অনেকগুলো মাধ্যম, এর মধ্যে কোরআনের কয়েকটি মাধ্যম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয়। নাম্বার 2 হচ্ছে আফালা ইয়াতাফাক্কারুন, আপনি চিন্তা ভাবনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয়। এই পৃথিবীতে আপনি যখন চলবেন ফিরবেন, ক্যাম্পাসে ঘোরাফেরা করবেন, আপনি অনেক কিছুকে দেখবেন। বৃক্ষরাজিকে দেখবেন, আসমান দেখবেন, জমিন দেখবেন, সূর্য দেখবেন, তারকা দেখবেন, গাছপালা দেখবেন, পাখি দেখবেন, অনেক কিছু দেখবেন। কিন্তু একজন চিন্তাশীল মানুষের কাজ শুধুমাত্র সেটা দেখে সেটা সৌন্দর্য উপভোগ নয়, বরং সেই দৃষ্টির মধ্যে একটি গভীরতম অন্তর্দৃষ্টি থাকবে, যার মধ্য দিয়ে তিনি চিন্তা করবেন আল্লাহ তাআলা এটাকে কেন সৃষ্টি করেছেন, এই পাখি কেন সৃষ্টি করেছেন, এই গাছপালা চন্দ্র সূর্যকে কেন সৃষ্টি করেছেন। কখন কক্সবাজার যাবেন, সমুদ্রের দিক তাকিয়ে শুধুমাত্র ছবি তুলবেন না, বরং সমুদ্রের দিক তাকিয়ে গভীর চিন্তা করবেন আল্লাহ তাআলা কেন এই সমুদ্রকে সৃষ্টি করেছেন। এই প্রত্যেকটা সৃষ্টির কেনর উত্তর খুঁজে চিন্তাশীলতা এবং চিন্তার গভীরতার মধ্য দিয়ে আপনারা আপনাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করবেন। জ্ঞানের অনেকগুলো স্টেপ রয়েছে, ধাপ রয়েছে। মনে রাখবেন, যিনি যত বেশি জ্ঞানী তার মধ্যে স্থিতিশীলতা, তার মধ্যে নম্রতা, ভদ্রতা তার সবচেয়ে বেশি কাজ করবে। এটাই বাস্তবতা, এটাই আমরা পৃথিবীতে দেখে এসেছি। এবং আপনি যদি আজকে পৃথিবীকে নেতৃত্ব দিতে চান, সেখানেও আপনার এই জ্ঞানের জায়গায় সমৃদ্ধ হতে হবে। নবী আলাইহিস সালামরা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে নেতা বা নেতৃত্বের দিক থেকে সবচেয়ে অগ্রগামী, অথচ নবী আলাইহিস সালামদের এক একজন এক একটা কোয়ালিটি ছিল, কিন্তু কমন দুইটা গুণ ছিল। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সবাইকে ইলম ওয়াল হিকমা, অর্থাৎ জ্ঞান এবং প্রজ্ঞার শক্তি দান করেছেন। এজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, শুধুমাত্র সার্টিফিকেট নয়, বরং জ্ঞানের যে গভীরতা, জ্ঞানের যে উদ্দেশ্য, সেটা আপনারা অর্জন করবেন। নবীন শিক্ষার্থীদের কাছে আমরা সেই প্রত্যাশা রাখছি। বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বলতে চাই যে ছাত্র রাজনীতির একটা গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে। এখানে যখন কংগ্রেস এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তো তারপরে সর্বপ্রথম 1932 সালে অল বেঙ্গল মুসলিম স্টুডেন্ট লীগ প্রতিষ্ঠিত হয়, এবং তার কিছুদিন পর 1936 সালে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ হিন্দু ছাত্রদেরকে নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তো বাস্তবতা হচ্ছে যে যদিও ছাত্র রাজনীতির বাংলাদেশের ব্রিটিশ পিরিয়ড বলুন, পাকিস্তান পিরিয়ড বলুন, তার পরবর্তীতে বলুন, প্রত্যেকটা ইভেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা না, আমরা যে 5ই আগস্ট দেখেছি, এটা ক্যাম্পাস থেকে সৃষ্টি হয়ে একটা আন্দোলন ছিল, পরবর্তীতে সেটা একটা জাগরণ এবং বিপ্লবে রূপান্তরিত হয়েছে। এই সব কিছুর অবদানের পরেও আমাদের কাছে এখনও ছাত্র রাজনীতির একটা ট্রমা কাজ করে, একটা ভীতি আতঙ্ক কাজ করে। এখনও ছাত্র রাজনীতির নাম শুনলে বাংলাদেশের সচেতন শিক্ষক, সচেতন অভিভাবক, সচেতন শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ট্রমা কাজ করে। কিন্তু কেন এটা হলো, এই কেনের উত্তর খোঁজাটা বেশ জরুরি। নিঃসন্দেহে সেটার স্টাডি, সেটারও অনেক তথ্য আপনাদের কাছে রয়েছে যে বিগত সময়ে আমরা দেখেছি ছাত্র রাজনীতি মানে হলো একটা গোলামিতন্ত্র। ছাত্র রাজনীতি মানে হলো ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া, হলের ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া, হল বাণিজ্য করা, সিট বাণিজ্য করা, এরপরে হচ্ছে কাউকে জোর করে তার নিজের কর্মসূচিতে নিয়ে যাওয়া, নিজের আদর্শ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, যে আদর্শ আমার পছন্দ হবে না তাকে হত্যা করে ফেলা, তাকে নিঃশেষ করে দেওয়া, তার লাইফটাকে পুরো ধ্বংস করে দেওয়া। এটা ছিল ছাত্র রাজনীতির এক নির্যাস। অথচ 5ই আগস্টের পর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটা নতুন জাগরণ তৈরি হয়েছে, একটা পরিবর্তন সাধিত হয়েছে, এবং ছাত্র শিবির সেই পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি ছাত্রদের জন্য ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের 1977 সালে যে কনসেপ্ট এবং লক্ষ্য উদ্দেশ্য আমরা ঠিক করেছিলাম যে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে সেখানে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে।
আর এবং সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। তাহলে দেখুন 1977 সালে ছাত্র শিবির যে আদর্শিক বয়ান, যে স্টেটমেন্ট, যে লক্ষ্য স্থির করেছিল, 2024-25 এসে সেটা আপামর ছাত্র জনতার লক্ষ্য এবং ইচ্ছার সাথে একাকার হয়েছে। এজন্য আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে। ছাত্র রাজনীতি মানেই হবে সেখানে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি থাকবে, সেখানে ছাত্রদের কল্যাণের কর্মসূচি থাকবে। পৃথিবীর অপর দেশগুলোতেও ছাত্র রাজনীতি রয়েছে, সেখানে হিউজ ইউথ অর্গানাইজেশন রয়েছে। আমরা অনেকগুলো কান্ট্রিতে সফর করে সেখানকার ভাইদের সাথে মত বিনিময় করেছি। আমরা সেখানে এ ধরনের কনফ্লিক্টের কোনো রাজনীতি দেখি নাই, যে আমি আমার আদর্শ প্রচার করতে পারছি না এজন্য কাউকে আদর্শ প্রচারই করতে দিব না, আমি আমার কাজ করে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছি না এজন্য আরেকজন যাতে গ্রহণযোগ্যতা অর্জন করতে না পারে সারাদিন তার পিছনে প্রোপাগান্ডা চালাবো। এই ধরনের রাজনীতি পৃথিবীর কোথাও নাই। সেখানে রয়েছে পলিসি ডিবেট হয়, যে যখন শিক্ষার্থীরা ভ্যাকেশন থাকে সেই ভ্যাকেশনগুলোতে তাদেরকে তাদের সফট স্কিল সহ যে মোরাল ডেভেলপমেন্ট রয়েছে সেটার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়। তা আমরাও চাই যে বাংলাদেশে এই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন হবে এবং আগামী দিনের এই ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা সকলে মিলে তাদেরকে কি করব, আমরা তাদেরকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই একটি সুন্দর, একটি ভালোবাসাপূর্ণ, একটি উদারতাপূর্ণ পরিবেশ আমরা তৈরি করব। আমাদেরকে নারী ইস্যু নিয়ে বিভিন্ন সময় কোশ্চেনের জায়গায়, একটা প্রবলেমেটিক জায়গায় কোশ্চেন তৈরি করে দেওয়া হয় যে আমরা নারী বিদ্বেষী, নারীদেরকে আমরা সম্মান করি না। এখন কথা হলো এই কথাগুলো কারা বলে? এই কথাগুলো তারাই বলে যারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনে সেন্সিটি করার পর সেটাকে আবার সেলিব্রেট, নির্লজ্জের মতো, বেহায়ার মতো সাংবাদিক সম্মেলন করে উপস্থাপন করে সেটাকে সেলিব্রেট করেছে। তারাই আমাদেরকে এ ধরনের কথা বলে। আপনি দেখুন ইসলাম আসার আগে নারীদের অবস্থানটা জাহিলিয়াত যুগে কেমন ছিল। তাদেরকে একটা পণ্যের সাথে তুলনা করা হতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। একটা পিতামাতার যদি কন্যা সন্তান জন্ম নিত, এর চেয়ে নির্লজ্জজনক কাজ ওই পিতামাতার জন্য কিছুই ছিল না। অথচ ইসলাম আসার পর নারীদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়েছে, নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে, নারীদেরকে মতকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একবার একজন প্রশ্ন করেছেন যে পৃথিবীতে যারা আছে এদের মধ্যে সবচেয়ে সম্মানের ব্যক্তি কে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম 3 বার বলেছেন যে তোমার মা, তোমার মা এবং তোমার মা, এরপরে কে? এরপরে তোমার বাবা। তাহলে আল্লাহ তাআলার জায়গা থেকে, আল্লাহ রাসূলের জায়গা থেকে, ইসলামের কনসেপ্টের জায়গা থেকে নারীদেরকে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদেরকে অন্যান্য ধর্মের প্রতি এক ধরনের বিদ্বেষ জায়গা, একটা কনফ্লিক্টিক জায়গা আমাদেরকে বসিয়ে দেওয়া হয়। অথচ বাংলাদেশের সম্প্রীতির দিক থেকে আমাদের যে হিন্দু বন্ধুরা রয়েছে, ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের সাথে আমরা সর্বোচ্চটুকু ধর্মীয় সম্মানবোধ রেখেই আমরা তাদের সাথে সম্পর্কগুলোকে আমরা পরিচালনা করে থাকি। আমি আমার ছোটোবেলা থেকে যত হিন্দু বন্ধু ছিল, আমার ক্লাসমেট ছিল, এখনও পর্যন্ত যদি আপনি তাদের কাছ থেকে খোঁজ নেন যে আমাদেরকে তারা কেমন পেয়েছিল, আপনাদের যারা বন্ধুরা রয়েছে আপনারা তাদের কাছ থেকে খোঁজ নিতে পারেন যে তারা কেমন পেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তিনি যখন মক্কা বিজয় করছেন তখন এক বৃদ্ধ মহিলা বলা হলো যে মোহাম্মদ আজকে যাকে পাবে, যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে। এই আতঙ্কের কারণে একজন বৃদ্ধ মহিলা তার সব কিছু নিয়ে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। তো প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই বৃদ্ধ মহিলার দেখা। রাসূলুল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন আল্লাহ রাসূলের ভয়ে সেই মহিলা পালিয়ে চলে যাচ্ছে, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম নাকি তাকে জোর করে ইসলাম গ্রহণ করাবে, তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আপনি তো অনেক দূরে যাচ্ছেন, আমি আপনাকে সহযোগিতা করি, আপনার এই ব্যাগপত্র আমাকে দিন, আমি আপনাকে পৌঁছে দিই। তো বললো ঠিক আছে, এটা তো আমার জন্য অনেক উপকার হয়, তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে পৌঁছে দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে অনেক দূরে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে যখন তিনি ফিরে আসছেন তখন বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে তুমি তো আমার অনেক উপকার করেছ, তোমার পরিচয়টা আমাকে বলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে আমার নাম মুহাম্মদ। বৃদ্ধ মহিলা তো একটু আশ্চর্য হলো যে কোন মুহাম্মদের কথা বলছো? বলছেন আপনি যে মুহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন আমি ঠিক সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন এটাই হচ্ছে আমাদের সাথে বাস্তবতা আর প্রোপাগান্ডার পার্থক্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম একবার মসজিদে বসা ছিলেন, এই মুহূর্তে একজন বেদুইন, একজন বিধর্মী এসে সে প্রস্রাব করে দিল। তখন সকল সাহাবীরা তাকে মারার জন্য উদ্যত হলো, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন যে সে তো বুঝে না, না বুঝার কারণে সেই কাজগুলো করেছে, তোমরা তাকে ছেড়ে দাও। এই যে আমাদের বিষয়ে নানান প্রোপাগান্ডা চালানো হয়, অথচ বাস্তবতা হলো ইসলামের বাস্তবতা। ইসলাম অমুসলিমদেরকে অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে সবচেয়ে বেশি সম্মান করে এবং তাদের ধর্মীয় অধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম যুগে যুগে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। একবার সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন একটা রাজ্য জয় করলেন, সে রাজ্য জয় করার পর একজন অমুসলিম মহিলা তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না।
সালাউদ্দিন আইয়ুবী তিনি নিজে গিয়ে সেই সন্তানকে, তার শিশুকে খুঁজে বের করলেন এবং তার মহিলার কাছে পৌঁছে দিলেন। এটাই ছিল ইসলামের যুগে যুগে ইতিহাস, নারীদের প্রতি, অমুসলিমদের প্রতি সম্মানের জায়গা। আমরা আশা করব আমরা যে আদর্শের চর্চা করছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজে সত্যিকার অর্থে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, আমি বিশ্বাস করি আপনারা সেটার সাথে একমত হবেন এবং বাংলাদেশকে পরিবর্তনের জন্য আপনারা ভূমিকা রাখবেন। আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ, এখানে হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে, আমাদের প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে, আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে, এখানে নদী মাতৃকতার মধ্য দিয়ে হিউজ পরিমাণ পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে। আমি আশা করব আপনারা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ভাববেন না, আপনারা এই বাংলাদেশের প্রতিটি সম্পদ, প্রতিটি সম্ভাবনাকে নিয়ে ভাববেন এবং সেটাকে কিভাবে আগামী দিনে কাজে লাগানো যায় সে চিন্তা আপনারা করবেন। আমাদের এখানে হিউজ পরিমাণ কর্মসক্ষম মানুষ রয়েছে, তাদেরকে কাজে লাগানোর মতো যথাযথ উদ্যোগে সরকারের নাই। অতীতে যারাই এখানে রাষ্ট্র পরিচালনা করেছে তারা শুধুমাত্র নিজেদের পকেট বাড়ি লুটপাট এবং অর্থ পাচারের কাজগুলো করেছে, দুর্নীতি করেছে। আমরা বিশ্বাস করি আপনাদের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা 24 সালে পারছি না, যেটাকে বলা হয়েছে যে না কেউ কোনোদিন পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ 24 সালে এই জেনারেশন সহ আমরা সকলে মিলে সেটা পেরেছি। এখানে আমাদের সহকর্মী ভাইরা রয়েছেন, আবু সাদিক কায়েম ভাই রয়েছেন। জুলাই আন্দোলনে যখন আমরা পলিসি মেকিং করতাম তখন বলতাম যে আমরা মনে হয় পারবো না, তখন আমাদের সাদিক কায়েম ভাইয়েরা আমাদেরকে বলতেন যে ভাই ইনশাল্লাহ পারবো, আমরা আল্লাহর কাছে দোয়া করি, চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা পেরে যাব। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। আরও বিশ্বাস করি বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে, যদি আমরা এই যুব সমাজ সিদ্ধান্ত নিই, নিজেদেরকে গড়ে তুলি, নিজেদেরকে পৃথিবীতে লিড দেওয়ার মতো ফ্যাক্টর হিসেবে তৈরি করতে পারি, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনাদের সাথে আবার দেখা হলে আবার কথা হবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা আজকে যেভাবে করে নবীন হিসেবে সেলিব্রেশন পাচ্ছেন, আমি বিশ্বাস করি যেদিন এই বিশ্ববিদ্যালয় থেকে বের হবেন সেদিনও আপনারা সেলিব্রেশনের মধ্য দিয়ে পৃথিবীবাসীর কাছে সফল ব্যক্তিত্ব হিসেবে বের হবেন। পাশাপাশি শুধুমাত্র দুনিয়ার সীমান্তে নয়, বরং দুনিয়ার সীমান্ত পাড়িয়ে আপনারা যখন আখিরাতে যাবেন সেখানেও আপনারা সফল হিসেবে নিজেদেরকে আল্লাহর কাছে উপস্থাপন করবেন। এই দোয়া করে শেষ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।